নিজেকে পৃথিবী থেকে এক মুহূর্তের জন্য বার করে যদি নিজের দিকে তাকায়, পৃথিবীর দিকে তাকায় না, সব ওলটপালট হয়ে যায়। সব সাজানো চিন্তাগুলো, যাকে ইংরেজিতে প্ল্যানিং বলে, সব ওলটপালট হয়ে যাবে। যে জিনিসটা আমাকে ছোটবেলায়, আজ থেকে প্রায় 40 বছর হলো চেষ্টা করছি একটু পড়াশোনা করতে, প্রথম আঘাত করেছিল, সেটা হচ্ছে জ্যোতির্বিজ্ঞান বিষয়টি। আমরা যে এই মুহূর্তে পৃথিবীতে বেঁচে আছি, মানে আপনারা যে আছেন এখানে, আমি যে আছি, পৃথিবীতে যে প্রাণের উদ্ভব হয়েছিল, প্রাণের সৃষ্টি হয়েছিল, বিবর্তন হয়েছিল, শুনলে অবাক হবে কয়েকটা পরপর ঘটে যাওয়া আকস্মিক ঘটনার জন্য, অ্যাক্সিডেন্টের জন্য। আমরা তো ভাবি আমরা কত ক্ষমতাবান, কয়েকটা অ্যাক্সিডেন্ট প্রমাণ দেব। আপনারা সবাই জানেন পৃথিবী 23.5 ডিগ্রি হেলে সূর্যের চারদিকে হেলে ঘোরে, আর এই হেলে ঘোরে বলে পৃথিবীতে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় বলে পৃথিবীর মহাসাগরের বুকে জলের স্রোত জন্মায়, মহাসাগরের বুকে জলের স্রোত জন্মায় বলে আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে, আর আবহাওয়ামণ্ডলে বাতাসের স্রোত থাকে বলে মেঘ একদিকে জন্মে অন্যদিকে পুঞ্জীভূত হয়ে বৃষ্টি হয়ে ছুটে পড়ে পৃথিবীকে সোজা সফল করতে পারে। ঋতু পরিবর্তন যদি না থাকতো না, পৃথিবী জন্মের পর থেকে একটা যদু মরুভূমিতে রূপান্তরিত, সেখানে আপনি কোনোদিন কোনো প্রাণের স্পন্দন থাকতো না। অ্যাক্সিডেন্ট, জোয়ার ভাটা, আমরা সবাই জানি চাঁদের জন্য হয় না, সেটা কিন্তু ভুল তত্ত্ব দেওয়া হয় বইতে। জোয়ার ভাটা হয় চাঁদ ও সূর্যের দুজনের একসঙ্গে বিক্রিয়ার ফলে। আমরা কি জানি যে চাঁদের জন্য জল যতটা ফুলে ফেপে ওঠে, সূর্যের জন্য তার 47% ফুলে ফেপে ওঠে। কিন্তু জোয়ার ভাটা গুরুত্বপূর্ণ, তার কারণ কি? ছোটবেলায় আমরা তো সবাই পড়েছি ক্লাস 5-এর বইতে যে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার ছিল মহাসাগরের জলে। ডাঙায় উঠলো কি করে? প্রতিদিন জোয়ারের জলের সঙ্গে সঙ্গে বহুকোষী জীবন ডাঙায় ভেসে আসতো, জল নেমে যেত, তারা ডাঙায় আক্রমণে মারা যেত, কোটি কোটি বছর ধরে মারা যেতে যেতে ডাঙায় বেঁচে থাকার ক্ষমতা অর্জন করে সেই থেকে বিভিন্ন উদ্ভিদ, সরীসৃপ, প্রাণী, হনুমান, মানুষ। সুতরাং আমি যে আছি, জোয়ার ভাটা আছে। আর এই চাঁদের উপস্থিতি কিন্তু একেবারে অ্যাক্সিডেন্ট আকস্মিক। সুতরাং অনেকগুলো অ্যাক্সিডেন্টের ফলে আমরা আজকে এখানে বসে আছি। যেমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, ছবি দেখে আজকাল ইউটিউবে দেখেও কি সুন্দর, নিজে যদি দেখতে না পাই অন্য কোথাও কিরকম দুধ সাদা বিকিরণ বেরিয়ে আসছে। বিজ্ঞানীরা বললেন এই বিকিরণটা কি জিনিস? উত্তর পেয়ে অবাক। জানা গেল সূর্য পৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে গড়ে 16 লক্ষ টন আয়নিত কণা বেরিয়ে আসছে। এই আয়নিত কণার স্রোত যখন সূর্যের চৌম্বকীয় ক্ষেত্রের মধ্যে যায়, এই দুধ সাদা বিকিরণ হয়। এই আয়নিত কণাদের গড় গতিবেগ সেকেন্ডে 450 কিলোমিটার, 450 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগের ফলে এদের ভর বেগ বা এত ক্ষমতা এত বেশি, যে কোনো অণু বা পরমাণুর উপর পড়লে মুহূর্তে ভেঙে চুরমার করে দেবে। তার মানে আমি ভাবছি কাল সকালে উপাসনা গৃহে যাবো 7:30টার সময়, 6:30টার সময় বেরিয়ে সূর্য দিয়ে একটু ওঠে, আমার রতনকুটির গেস্ট হাউস থেকে বেরোনো মাত্রই সূর্যের আলো আমার শরীরে পড়া মাত্রই মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে বাধ্য। বেঁচে আছি কেন? আশপাশে চাঁদ, অদ্ভুত সুন্দর ছবি। পৃথিবী যেমন আমরা দেখি চাঁদ উঠছে, চাঁদ থেকে কেউ একটা দেখছিল পৃথিবী উঠছে। চাঁদ ব্যাপারটা কি মনে করেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 452 কোটি বছর আগে একটা বিরাট বড় পাথরের গোলা পৃথিবীর উপর প্রচন্ড জোরে আঘাত করে। এত জোরে আঘাত করে যে পৃথিবীর উপরিভাগে প্রভূত পরিমাণে ধূলিকণা এবং বস্তু সকল মহাশূন্যে উৎক্ষিপ্ত হয়। উৎক্ষিপ্ত হয়ে একেবারে দূরে যেতে পারে, কিন্তু বেশ কিছু দূরে গিয়ে কোটি কোটি বছর ধরে জমাট বেঁধে বেঁধে সৃষ্টি করেছে চাঁদের। এর সম্পর্কে তত্ত্ব কিন্তু ছিল 20 শতাব্দীর প্রথম দিকে, কিন্তু বুঝতে পারা গেছে কিন্তু 20 শতাব্দীর মাঝামাঝি। অথচ 1937 সালে প্রকাশিত বইতে রবীন্দ্রনাথ লিখেছেন, আদি সূর্য থেকে যেমন পৃথিবী বেরিয়ে এসেছে, তেমনি বাষ্পদেহী আদিম পৃথিবী থেকে বেরিয়ে এসেছে চাঁদ। 88 বছর আগে লেখা কথা। তারপরে কোটি কোটি বছরে পৃথিবী ঠান্ডা হয়ে শক্ত হলো, চাঁদও হলো তাই। ভেবে দেখুন, আজকালকার দিনে এটা যদি আমি ফেসবুকে দিয়ে দিই, লোকে বলবেন আপনি তো বিরাট বিজ্ঞানী। হ্যাঁ, যা বললেন তাই তো আমাদের সবাই বলছে। রবীন্দ্রনাথকে আমি বিজ্ঞানী বলবো? বলা হয় সমাজে, সেই মান্যতা তাকে আমরা দিতে পেরেছি ভেতর থেকে। যাই হোক, আমাদের স্থান এবং কালের যাত্রা শুরু করি একটা জায়গা থেকে একটা জায়গায়, স্থান পরিবর্তন।
কাল মানে সময়ও লাগে, কিন্তু তা বলছি না। সেই 1905 খ্রিস্টাব্দে মহান মনীষী স্যার অ্যালবার্ট আইনস্টাইন উনি তত্ত্ব দিয়েছিলেন। তার ফলে আমরা জানতে পেরেছি যে আলোর একটা গতিবেগ আছে, আলোর গতিবেগ এককের মধ্যে 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 15 কোটি কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগ। ভাগটাগ করলে মধ্যশিক্ষা পর্ষদ এখন আবশ্যিক করে দিয়েছে ক্লাস 6-7 এর ভূগোল বইতে লিখতে হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 8.3 আলোক মিনিট, বা আলোর সূর্য থেকে পৃথিবীতে আসতে সময় নেয় 8.3 মিনিট। মানেটা কি? কতজন টিচার, শিক্ষক বাচ্চাদেরকে বোঝাবে? তার মানে কালকে সকালে আপনারা যখন সূর্যোদয় দেখবেন বা সূর্যকে দেখবে যে কোনো সময় হোক, দেখি 1 লহমার জন্য দেখে বলবে যে সূর্যটা দেখলাম 8.3 মিনিট আগে যেমন দেখতেছেন সেটা এখন দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সূর্য দেখতে কেমন পৃথিবীর কেউ করতে পারবে না। 8.3 মিনিট আমাকে করতে হবে। সব থেকে কাছের তারা প্রক্সিমা সেন্টাউরি, তার নাম 4 দূরত্ব 4.2 আলোকবর্ষ। এখান থেকে বেরিয়ে, লিপিকা থেকে বেরিয়ে আকাশটা যদি দেখছে করে কেটে যায়, তারাটাকে কেউ যদি চিনিয়ে দেয়, দেখে বলবে তারপর দেখছি 4.2 বছর আগে যেমন দেখতে ছিল সেটা এখন দেখতে পাচ্ছি। তাই বাড়ির ছোটরা যদি হাত ধরে জুড়ে করে বলে কলকাতায় যাচ্ছ, আমাকে সায়েন্স সিটিতে নিয়ে চলো, 50 টাকা খরচ করে টাইম মেশিনে চলবো, একদম না। যে কোনো পরিষ্কার রাতে খোলা আকাশের তলায় বেরিয়ে ঘাট থেকে কাজ করুন। যত গভীরের তারা আপনি দেখছেন না, আপনি আপনার নিজের অতীতকে দেখছেন। আর বুঝতে পারি না সময় ধরে ভ্রমণ করি অতীতে, যে মুহূর্তে আকাশের দিকে তাকাই। সেই জন্য আকাশ পর্যবেক্ষণ এতটা আনন্দের, এতটা আশ্চর্য, অস্বীকার করতে পারি না। দেখুন, এই জিনিসটাকে আমি বলতে চাই যে আইনস্টাইন যে কথাগুলো বলেছিলেন, যার উপরে নির্ভর করে এই গ্র্যাভিটি কথাটা এসছে, আইনস্টাইন দেখিয়ে দিলেন এটি একটি শক্তি নয়। ভেবে দেখুন, 1916 সালে লিখেছিলেন আইনস্টাইন, 19 সালে মোটামুটি 20 সালে থেকে প্রমাণিত করা হয়েছিল, আর 1937 সালের আগে এটা লিখছেন। আমরা কজন জানি? আমি যদি বলি মহাকর্ষ বল বলতে কি বোঝায়, বলবেন স্যার ওই দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে। আইনস্টাইন ভুল। যে কোনো বস্তু তার ভরের জন্য স্থান এবং কালের মধ্যে একটা বক্রতা সৃষ্টি করে, আর সে কতটা বক্রতা হবে তা নির্ভর করে তার ভরের উপর। আর সেই বক্রতা অন্য কোনো বস্তুকে তার দিকে এগিয়ে আসতে সাহায্য করে। এই যে এগিয়ে আসাটা, এটা কি বলে আপনাদের ভাষায় মহাকর্ষজ বল। সাধারণ আপেক্ষিকতা পারতাম। রবীন্দ্রনাথ লিখে গেছেন, আমরা এমন একটা জগতে আছি যার আয়তনের স্বভাব অনুসারে প্রত্যেক বস্তুই প্রত্যেকের দিকে ঝুঁকতে বাধ্য। বস্তুমাত্র যে আকাশে থাকে তার একটা বাঁকানোর গুণ আছে, বক্রতা। মহাকর্ষ তারই প্রকাশ। এখনকার দিনে এমএসসিতে গ্র্যাভিটেশন পড়াতে গেলে 2nd, 3rd, 4th লেকচারে, পোস্ট গ্রাজুয়েট লেভেলে বলা হয় যে কার্ভেচার, তা তো অঙ্ক কষে দেখানো হয় কতটা কার্ভেচার, কি কার্ভেচার, ভরের উপর কি নির্ভর করছে। ভাবুন, মহাকর্ষের এটা সর্বব্যাপী, এটা অপরিবর্তনীয়। যাই হোক, ইংরেজিতে যাকে গ্র্যাভিটেশন বলে তাকে মহাকর্ষ না বলে ভারাবর্তন নাম দিলে গুণ ছুটে যায়। আর এইখানে গত 50 বছরে আমাদের বাঙালি সমাজে পরিভাষার নামে যে পরিহাস করা হয়েছে তার কথা আমি উল্লেখ করছি। গুরুত্বাকর্ষণ, অভিকর্ষজ বল, মহাকর্ষজ বল লেখা আছে সব জায়গায়। ভারাবর্তন কেন বলেছেন বলুন তো? যে কোনো দুটি বস্তু পরস্পরকে ঘিরে ঘুরতে থাকে আকর্ষণের ফলে। আপনারা কি জানেন পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সূর্য পৃথিবীকে ঘিরে ঘুরছে? না, পৃথিবীকে না, পৃথিবী আর সূর্যের যে ভর কেন্দ্র তাকে ঘিরে ঘুরছে। তার মানে সূর্য এরকম করে আর পৃথিবী এরকম, বার আবর্তন। এর থেকে ভালো পরিভাষা কোথাও হয়? অথচ আমাদের পণ্ডিতেরা নিজেদের তৈরি পরিভাষাকে সব থেকে ভালো বলে তার সংস্কৃত কি উৎস আছে ভেবে বিজ্ঞানটাকে বলে গেছে। এইখানেই বোধ হয় তরুণ প্রজন্মকে বলবো চিন্তা করতে হবে, লিখতে হবে যে কেন বিজ্ঞানকে বিজ্ঞানের ভাষায় কেন বোঝাবো না, তাকে সংস্কৃত বা তার মানেটা গভীরভাবে কি হতে পারে সেই বুঝিয়ে আমি পুরো জগৎ খিচুড়ি পাঠিয়ে দিচ্ছি কেন। যাই না, জানি না ভারাবর্তন শব্দের ব্যবহার হবে কিনা। সৌরজগতের কথায় যদি আসি, সূর্য হচ্ছে প্রধান। সেখানে আমরা কজন জানি যে সূর্যের গল্প?
সূর্য একটা গ্যাসের গোলক, ছোটবেলায় পড়েছেন আপনারা সবাই। আচ্ছা বলুন তো, একটা ফুটবলের মধ্যে কিছুটা রঙিন গ্যাস পাম্প করে ফুটবলটাকে যদি কেটে ফেলি, ভিতরে গ্যাসটা গলবে থাকবে, সেটা ছড়িয়ে পড়বে। তাহলে সূর্য গ্যাসের গোলক হয়ে ছড়িয়ে পড়ছে না কেন, কি বলেন বিজ্ঞানীরা? তাদের মতে আজ থেকে 460 কোটি বছর আগে একটা বিরাট বড় ঘন কালো গ্যাস এবং ধূলিকণা সম্বলিত মেঘ মহাশূন্যে ভেসে বেড়াচ্ছে। এই মেঘটি 91% হাইড্রোজেন, 8% হিলিয়াম, 1% অন্য মৌলবীয়। এই মেঘটির তাপমাত্রা ছিল -240°C। এই অত্যন্ত শীতল অবস্থায় এই ধরনের মেঘের মধ্যে একটিমাত্র প্রাকৃতিক বল কাজ করে, তা হলো স্ব-অভিকর্ষজ বল। এই স্ব-অভিকর্ষজ বলের ফলে মেঘের বহির্ভাগ কেন্দ্রের দিকে আকৃষ্ট হয়। যত কেন্দ্রের দিকে গ্যাস ঘনীভূত হয়, কেন্দ্রের ঘনত্ব বাড়ে, চাপ বৃদ্ধি হয়, তাপ বৃদ্ধি হয়। তাপ বৃদ্ধি হতে হতে -240°C থেকে তাপমাত্রা ওঠে 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে। আর এই 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড একটা ঘটনা ঘটে। 4টে হাইড্রোজেন পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস যেন একসঙ্গে এসে জুড়ে গিয়ে সৃষ্টি করে একটা হিলিয়াম পরমাণু কেন্দ্র। এই পারমাণবিক সংযোজন বিক্রিয়ার ফলে প্রভূত পরিমাণে শক্তি নির্গত হয়। সেই শক্তি যত চেষ্টা করে বাইরে থেকে বেরিয়ে আসতে, একটা বিকিরণজনিত চাপ সৃষ্টি হয়। সেই বিকিরণজনিত চাপ যখন কেন্দ্রাভিমুখী স্ব-অভিকর্ষজ চাপের সঙ্গে একেবারে সমান হয়ে কেটে কুটে শূন্য হয়, তখনই সূর্য আকাশে ছড়িয়ে না পড়ে কোটি কোটি বছর ধরে ফেলে থাকে। আর আমরা ভাবি আমাদের কত ক্ষমতা, বেশি শক্তি, বুদ্ধি শক্তি, অর্থ বা পরিচিতি। ভুলে যাই আমি আপনি প্রত্যেকে বেঁচে আছি প্রতিটা মুহূর্তে 15 কোটি কিলোমিটার দূরে একটা গ্যাসের গোলকের মধ্যে দুটি পরস্পর বিরোধী বল একেবারে কেটে কুটে শূন্য হয়ে যাচ্ছে। এটা আমরা ভুলে যাই। দম্ভ, শক্তি, ক্ষমতা, বুদ্ধি কি প্রকাশ! একটু এদিক ওদিক হলে না, হয় সূর্য সব বুঝতে হবে, নাহলে প্রসারিত হবে। আর তা যদি হয় বন্ধুরা, 8.3 মিনিটের মধ্যে সব শেষ, সব। দেখুন রবীন্দ্রনাথ লিখে গেছেন, জ্যোতিষ্ক লোকেদের সম্পর্কে আলোচনা বাকি রইল। কোথা থেকে তাপেদের যোগান চলছে তার সন্ধান করা দরকার পরমাণুদের মধ্যে। ইলেকট্রন প্রোটনের যোগে, আমি কিন্তু বলেছি নিউক্লিয়াস, উনি বলছেন ইলেকট্রন প্রোটনের যোগে যদি কখনো হিলিয়াম পরমাণু সৃষ্টি করা যায়, তাহলে সেও সৃষ্টিকার্যে যে প্রচন্ড তেজের উদ্ভব হবে, তার আঘাতে আমাদের পৃথিবীতেও এক সর্বনাশী প্রলয়কাণ্ড হবে। এইরকম কাণ্ডটাই হচ্ছে নক্ষত্রমণ্ডলীর মধ্যে। সেখানে বস্তু ধ্বংসের কাজ চলছে বলেই অনুমান করা সঙ্গত। এই মত অনুসারে সূর্য 360 লক্ষ কোটি টন ওজনের বস্তুপুঞ্জ প্রত্যহ খরচ করেছে ফেলছে। সূর্যের ভান্ডার এত বৃহৎ, আরো কোটি কোটি বছর এই অপব্যয়ের উদ্দামতা চলতে পারবে। যদি ধরে নেওয়া যায় যে একসময় সূর্য ছিল হাইড্রোজেনের পুঞ্জ, তাহলে সেই হাইড্রোজেন থেকে হিলিয়াম গড়ে উঠতে যে তেল চাকবার কথা, সেটা এখনকার হিসাবের সঙ্গে মিলে যায়। আর আমি যেটা বললাম, আপনি ইউটিউবে খুলে ফেসবুকে দেখবেন এই ধরনের আর্টিকেল লেখা আছে যে সূর্য কি করে। আপনি বলবেন না, ভুল বলেছেন, উনি তো পারমাণবিক সংযোজন বিক্রিয়া, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন বলেননি। আপনি কি জানেন সূর্যের মধ্যে যে ঘটনাটা শক্তি যোগায়, নিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন, পারমাণবিক সংযোজন বিক্রিয়া, সেটি প্রথম কবে আলোচিত হয়েছিল, উল্লেখিত হয়েছিল? 1938 সালে। 1937 সালে লিখে গিয়েছে, মাথায় রাখবেন। হ্যান্স বেথে তিনি প্রথম লিখেছিলেন যে সূর্যের মধ্যে যা ঘটে চলেছে তা হচ্ছে থার্মোনিউক্লিয়ার ফিউশন রিঅ্যাকশন। যাই হোক, সূর্য বেশ মজাদার দিক দিয়ে এটি বাঁদিকে একটা সূর্যের সত্যিকারের পৃষ্ঠদেশ, আলোর বর্তিকা, ফটোস্ফিয়ার। তার ঠিক ওপরে অতি ক্ষীণ স্তরে বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার। আর তারপরে হাজার হাজার কিলোমিটার ব্যাপৃত দুধ সাদা বিকিরণ সূর্যের। দেখুন সত্যিকারের ছবি গত বছর নেওয়া। পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সময় আপনি দেখতে পাচ্ছেন চাঁদকে, চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দিয়েছে, আর তার গা থেকে বেরিয়ে আসছে এই দুধ সাদা বিকিরণ। বন্ধুরা, এই বিকিরণের জন্য যে কণাগুলো, বিশ্বাস করুন, আমি আপনি রিপিকা অডিটোরিয়াম, গাছপালা যারা করে পড়ুন, মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে বাধ্য, তবু বেঁচে আছি কেন? অ্যাক্সিডেন্ট, আশপাশে কথা। সূর্য মাঝে মাঝে কেঁপে ওঠে, এগুলো কিন্তু সব সত্যিকারের ছবি। মানে আমি নাসার অ্যাসোসিয়েট বলে দেখাতে পারছি, এগুলো ইন্টারনেটে সব নেই। মাঝে মাঝে সূর্যের গায়ে দেখা যায় কালো কালো দাগ, সেই দাগগুলোকে বলা হয় সৌরকলম। রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্যের গায়ে কালো কালো দাগ আছে, এক একটি কালো দাগ সময় সময় এত বড় ভাবে প্রকাশ পায় যে সমস্ত গ্রহ উপগ্রহ এক পড়লেও তার সমান হয় না।
ছোট দাগগুলি মিলিয়ে যেতে বেশি দিন লাগে না, কিন্তু বড় বড় দাগ 2-3 সপ্তাহ থাকে, একেবারে এখনকার আন্ডারস্ট্যান্ডিং। দূরবীন দিয়ে দেখলে মনে হয় যেন এরা ডান দিকে ঘুরছে, কিন্তু আসলে ঘুরছে এরা সবাইকে গায়ে, এদেরকে সবাইকে গায়ে নিয়ে ঘুরছে। আমরা কজন জানি প্রতিদিন যদি একটা সৌর কলমকে দেখেন, ছোট ছোট দূরবীন বাইনাকুলারের মধ্যে দেখবেন প্রতিদিন সরে সরে যাচ্ছে। তার কারণ কি জানেন? সূর্য নিচে ঘুরছে, আর তার থেকে প্রথম সূর্য যে ঘুরে সেটা প্রমাণিত হয়েছিল, রবীন্দ্রনাথ লিখে গেছে। হ্যাঁ, প্রমাণ হয়েছে পৃথিবী ঘুরে 24 ঘন্টার আর সূর্য ঘুরে 26 দিন। এখনকার মোস্ট রিসেন্ট আন্ডারস্ট্যান্ডিং 25.7 দিন। ভাবো, সূর্যের দাগগুলো সূর্যের বাইরের আবরণে প্রকাণ্ড আবর্ত গহ্বর, সেখান থেকে উত্তপ্ত গ্যাস কুণ্ডলী আকারে ঘুরতে ঘুরতে উপরে বেরিয়ে আসছে। এদের কালো দেখতে হয়েছে চারপাশের বৃদ্ধির তুলনায়। সেই আলো যদি বন্ধ করা যেত তাহলে অতি তীব্র দেখা যেত এদের জন্য। এই সৌরকল্প কি জিনিস জানেন? পৃষ্ঠদেশের তাপমাত্রা 5800 ডিগ্রি সেন্টিগ্রেড। ওই তাপমাত্রায় কোনো গ্যাস বেশি অবস্থায় থাকে না, প্লাজমাতে রূপান্তরিত হয়। প্লাজমার ধর্ম হলো কোথাও যদি একটা কোনো চৌম্বকীয় ক্ষেত্র থাকে তার থেকে ছিটকে প্লাজমা সরে যায়। সেই জন্যই আপনারা কিন্তু প্লাজমা টেবিল দেখেন, ওর ভেতরে চৌম্বকীয় ক্ষেত্রগুলো এমনভাবে হয় প্লাজমা সরে সরে গিয়ে বিভিন্ন রঙের করে ছবিতে তৈরি হয়। সূর্যের পৃষ্ঠদেশে হঠাৎ হঠাৎ করে চৌম্বকীয় ক্ষেত্রের গঠন হলে একটি প্লাজমা স্তম্ভ সে যখন ভেতর থেকে উত্তাপ নিয়ে উঠছে, সে যদি অনুভব করে চৌম্বকীয় ক্ষেত্র সরাসরি বেরোবে না, আশেপাশ দিয়ে উত্তাপ ভাগ করে দেবে, এই অঞ্চল দিয়ে কোনো উত্তাপ বেরোবে না, কালো রঙের দেখতে পারবেন। বলে গেছে সূর্যের এইসব দাগ গমমারার প্রভাব পৃথিবীর উপর নানা রকমের কাজ করে। সে না এই কি করে কাজ আপনারা কি জানেন? যদি এরা ভীষণভাবে কাজ করে, আপনি মাটি থেকে 33,000 ফুট ওপরে প্লেনে করে যাচ্ছেন আমেরিকা, ইংল্যান্ড, সেই মুহূর্তে আপনার শরীরের মধ্যে দিয়ে কতটা এক্সরে পাস করবে জানেন? একটা চেস্ট এক্সরে করতে যত লাগে তার 33 কিলো। ভারতবর্ষের মতো বিশাল দেশে 33 কিলো ভোল্টের যে হাই টেনশন পাওয়ার লাইন থাকে, এই পাওয়ার লাইনের উপর দিয়ে যদি বয়ে যায় এই আয়নিত করা স্রোত, 1/5 1/6 দেশে সমস্ত শক্তি পাওয়ার এক মুহূর্তে শেষ হয়ে যাবে, আবার তুলতে 1 মাস লেগে যাবে। গ্রেট। তিনি কিন্তু বলে গেছে নানাভাবে কাজ করে। যাই হোক, এই হচ্ছে সূর্যের সত্যিকারের ছবি। 2012 সালে নেওয়া, খরচ হয়েছিল $120 কোটি। মানে এখনকার নিরিখে প্রায় 10,000 কোটি টাকা লেগেছে একটা ছবি তুলতে। কেন জানেন? সূর্যকে আমরা ঠিক মতো চিনি এখন। সূর্য একটা মসৃণ সুন্দর সেই ডিমের কুসুমের মতো নয়। প্রচন্ড বড় বড় বিস্ফোরণ ঘটছে সূর্য পৃষ্ঠে, প্রতি সেকেন্ডে হাজার হাজার টন গ্যাস সূর্য পৃষ্ঠ থেকে ছিটকে লাফিয়ে ওঠে 30 থেকে 35,000 কিলোমিটার উচ্চতায় গিয়ে সুন্দর আঁচ বা লুট ফর্ম করে আবার আছড়ে পড়ছে সূর্য পৃষ্ঠে। কখনো কখনো এতদিন উৎক্ষিপ্ত হচ্ছে সূর্য পৃষ্ঠ থেকে বিক্ষিপ্ত হয়ে সৌর ঝড়ের মতো হয়ে যাচ্ছে আমাদের সৌরমণ্ডলের উপর দিয়ে। বিশ্বাস হচ্ছে না তো? দেখুন, 2016 সালে চলা তো সত্যিকারের ছবি। সূর্য পৃষ্ঠ থেকে ছিটকে উঠে আবার লুপ ফর্ম করে। এই গর্তটা কত বড় জানেন? এই যে ভেতরের এই গহ্বরটা, 3টে পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে। আর আমরা ভাবি ওই সন্ধ্যাবেলা অস্ত গেছে, আমার কালকে উঠবে, কি আর নতুন দেখা, তাই না? মুশকিল হচ্ছে সেখানে। আর এই দেখুন, আমি সৌর কলঙ্কের কথা বলছিলাম, এটি সত্যিকারের ছবি। কালো কথা কত বড় হতে পারে? এটি একটি গল্প বলে একটু সময় নিয়ে বলছি। 2004 সালে এটা পৌষ সংক্রান্তির দিন, মকর সংক্রান্তির দিন, সকালবেলা অনেকে গঙ্গায় যায়, গিয়ে সূর্য প্রণাম করে কাজ শুরু করে। সেদিনকে হঠাৎ দেখে সূর্যের, এটা খালি চোখের দেখেছি, কিন্তু এটা বিরাট দাগ। আতঙ্কের সৃষ্টি হয়, সূর্যর কি হলো? তা আমাকে ব্রডকাস্ট অফ ইন্ডিয়া থেকে সঙ্গে সঙ্গে সকাল 7টার সময় জানিয়েছে। আমার বন্ধু ছিল তখন আমেরিকায়, নাসায় এটি গবেষণাগারে, যেখান থেকে সূর্যকে কন্টিনিউয়াস দেখা হয়। তাকে বলতেই সে 8 ঘন্টার মধ্যে ছবি তুলে পাঠিয়ে দিল। সৌরকল্প কত বড় জানেন? এই যে কালো দাগটা, 7টা পৃথিবী পাশাপাশি ঢুকে যাবে। এবং পৃথিবীর উপর যে কি প্রভাব পড়বে আমরা কল্পনাও করতে পারি। তো এই যে বললাম, আগেই বলেছি, তবু আবার মনে করিয়ে দেওয়ার জন্য যে ওনার কথাগুলো। আর এই যে আয়নিত কণার স্রোত, এরা আমি তো এতক্ষণ ধরে বলে যাচ্ছি, খুব মানে এর মতো আপনার আমার এই বাড়ি, এই প্যান্ডেল, সরি প্রেক্ষাগৃহ, যার মধ্যে পড়ুন মুহূর্তে বসে বেঁচে আছি কেন?
এই মুহূর্তে আজকে সন্ধ্যেবেলায় দীপিকা প্রেক্ষাগৃহ থেকে বেরোতে বেরোতে মনে রাখবেন, আমরা পৃথিবীতে বেঁচে আছি তার কারণ কয়েকটা অ্যাক্সিডেন্ট। প্রথম অ্যাক্সিডেন্ট বলেছি আগে, আরেকটা অ্যাক্সিডেন্ট হচ্ছে পৃথিবী নিজে একটা বার চুম্বকের মতো ব্যবহার করে, তার নিজের চারিদিকে কমলালেবুর খোসার মতো এমন একটা ভূচম্বকীয় বর্ম সৃষ্টি হয়েছে, এই আনিতকণা স্রোত এসে সেই বর্মে ধাক্কাকে ভেতরে ঢুকতে না পেরে পিছলে উপর দিয়ে চলে যায়, আর আমরা ভাবি কিরকম রাজারানীর মতো কত ক্ষমতা বেঁচে আছি। কিন্তু উত্তর এবং দক্ষিণ চৌম্বকীয় মেরু থেকে গর্ত মতো থাকে, এই আনিতকণা স্রোত সেই গর্তের মধ্যে দিয়ে প্রবেশ করে মাটিতে পড়ে আপনাকে আমাকে লীন করার আগে আবহামণ্ডলে বাতাসের পরিকার সঙ্গে বিক্রিয়া করে তাপ করে চলিয়ে দেয় বাতাসকে। আর আমরা কি দেখি? মেরুচ্ছল। ইউটিউবের কল্যাণে সবাই দেখেছি অরোরা বোরিয়ালিস, অরোরা অস্ট্রালিস। অভূতপূর্ব, দু তিনবার দেখতে পেয়েছি, মানে কথা বেরোয় না মন থেকে। কিন্তু আমার এক বন্ধুর তোলা ছবি অভূতপূর্ব, 2024 সালের মার্চ মাসে তুলেছিল ফিনল্যান্ডের উত্তর প্রান্ত, একেবারে আর্কটিক সার্কেল থেকে। বরফের চাদরে আকাশ প্রতিফলিত হচ্ছে, আর আকাশের গায়ে অরোরা বোরিয়ালিস। বন্ধুরা, এই হচ্ছে সত্যিকারের প্রকৃতি। এই সত্য জানার পরে আর কোনো ছেলে মেয়ে একেবারে প্রাত্যহিক জীবনের কোনো মানে নেই এই সমস্ত নিয়ে আর সত্যি আলোচনা কি করবে? কার প্যান্টটা কত বড়, কারটা ছোট, কার চুলটা বড়, কার চুলটা ছোট করবে? সেই সুবিধাটা, সুযোগটা আমরা দিচ্ছি শিক্ষকরা ছোটদেরকে। তাদেরকে ওই বলে না নেশায় বুঁদ হয়ে যাওয়া, জ্ঞানের নেশায় বুঁদ করার চেষ্টা করছি আমরা। কিছু তথ্য দিয়ে যাচ্ছি, যে তথ্য তারা সবসময় স্কুলেও পঠন পাঠনের, মানে এখানকার কথা বলছি না, অন্য জায়গায় নেয় না, তাহলে কোচিং ক্লাস আছে, স্কুলের রেজিস্ট্রেশনটা দরকার। শিক্ষা জগৎ আমাদেরকে রবীন্দ্রনাথের কাছ থেকে কিছুটা ধার করে রোগ প্রচেষ্টা চালান। রবীন্দ্রনাথ আর শিক্ষা বললেই সঙ্গে সঙ্গে আজ থেকে 25-30 বছর আগে থেকে যে কথাটা চলে আসছে, শিক্ষায় মাতৃভাষায় মাতৃদুগ্ধ, মানে না আমরা অনেকেই জানি না, বলে যাচ্ছি। সুতরাং ভেবে দেখুন যে রবীন্দ্রনাথ বলে গেছিলেন আমাদের আবহামণ্ডলকে অস্তব্যস্ত করে এই 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 সৌরকলম। এখন প্রচন্ড গবেষণা চলছে, একটা নতুন টার্মিনোলজি, কসমিক ওয়েদার, ব্রহ্মাণ্ড আবহাওয়া। আমাদের শুধু এই বাতাস নয়, 100 কিলোমিটার নয়, তার বাইরেও কিভাবে প্রভাবিত করে চলছে পৃথিবীতে। সৌরজগৎ আজ থেকে 460 কোটি বছর আগে বিজ্ঞানীদের মতে, যখন এই গ্যাস এবং ধূলিকণার চাকতির মধ্যে জন্ম নিচ্ছিল সূর্য, তার বহিরাঞ্চলে তাপমাত্রা কম থাকার ফলে গ্যাস এবং ধূলিকণা জমাট বেঁধে বেঁধে অত্যন্ত উত্তপ্ত গোলাকার বস্তু সৃষ্টি করে। কোটি কোটি বছর ধরেই তাদের উত্তাপ বিকৃত হতে হতে অন্তত প্রথম 4টে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল প্রস্তুতিভূত শক্ত কঠিন হয়ে যায়। আর বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুন মূলত গ্যাস নিয়ে তৈরি। রবীন্দ্রনাথ এটা ঠিক লিখে যান, কিন্তু আমি জানি ওনার একটা কমেন্ট আছে, উক্তি আছে, সেটা হচ্ছে বড্ড গোলমেলে এই সমস্ত বৈজ্ঞানিক তত্ত্ব। কেন বলেছেন তার কি কনটেক্সটে? শনি গ্রহ বা বৃহস্পতি যদি গ্যাসেরই তৈরি হয়, মূর্তিগুলো আমরা পাই করতে, একটা গ্যাসের গোলক ছেলে বা মেয়ে মনে দেয়, তারপরে তো দেখতে কিরকম, মাথায় চুলো করে চুল বাঁধা আছে নাকি না অন্যরকম রঙের শরীর। বেশি এগোলে, কেন বেশি এগোলে ধর্ম বিরুদ্ধে ধর্মান্তরা ঝাঁপিয়ে করে ছেড়ে করে দিত ওনাকে। কিন্তু সত্যি কথাই তাই। আপনার ছেলে বা মেয়েটি যখন ক্লাস 8-এর পরীক্ষায় দিচ্ছে, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন এগুলি গ্যাসের গোলক, তারপরে বেরিয়ে তাকে শুনতে হচ্ছে পাড়ার মোড়ে শনি ঠাকুরের পুজোটা দিয়ে যাস। এবার বুঝছেন বিজ্ঞান মনস্ক হতে গেলে উচিত কত কঠিন হতে হবে। শুধু মোবাইল ফোনের 4টি চ্যাট করলে বিজ্ঞান মনস্ক হওয়া যায় না। নিজেদের দিকে নিজেদের মনে আয়না তুলে ধরি, আমি কি? প্রত্যেকে যেদিন তুলে ধরে বুঝতে পারবো না, কিছু করতে হবে না, যেদিন শুধু বুঝতে পারবেন আপনি কি, সমাজ অটোমেটিক্যালি উন্নত হবে, আমাদের মনোবৃত্তি উন্নতি হবে, যেগুলোকে আমরা চাপা দিয়ে রাখি। বরং কালকে কোথায় গিয়ে বিরিয়ানিটা খেলে খুব ভালো লাগবে, এই চিন্তাতে আমরা হাত ঘন্টা কাটিয়ে দিই। বা পাশের বাড়ির লোকটিকে কোন কথা বললে সে একবারে চুপ করে যাবে, এই কথাটা ভাবে। ভেবে দেখি, দেখুন সেটাই মনে হয় আরো ভুল হতে পারে,
সত্যিকারের রং প্রত্যেকটি গ্রহে গভীরে যাচ্ছি না, মঙ্গল গ্রহ নিয়ে একটু কথা হবে। সত্যিকারের ছবি, মঙ্গলের পৃষ্ঠদেশে এরকম গিরিখা যেন তরল জল বয়ে গেছিল। আপনি কি জানেন মঙ্গল গ্রহের জন্য এত কোটি কোটি টাকা কেন খরচ করছে সারা পৃথিবীর বিজ্ঞানীরা এবং ভারতীয়রা? তার কারণ মঙ্গলের মাটিতে বা মাটির তলায় যদি কোনো জলীয় বরফ থাকে, এককোষী বহুকোষী ব্যাকটেরিয়া ভাইরাস প্যারাসাইট থাকতেই পারে। তা যদি হয়, আমরা কি জানি যে প্রতি বছর গড়ে কয়েকশো কিলোগ্রাম পাথরের টুকরো মঙ্গল গ্রহ থেকে ছিটকে পৃথিবীতে এসে পড়ে? একটি পাথরে চেপে যদি পড়ে না পৃথিবীতে, বিশ্বাস করুন বন্ধুরা, 6 মাস থেকে 3 বছরের মধ্যে সমস্ত প্রাণ ছাড়খাড় হয়ে যাবে। তাই জানার চেষ্টা প্রাণ করে বিজ্ঞানীদের মঙ্গলে প্রাণ আছে কিনা। শুধু শুধু গবেষণা করে বিদেশে গিয়ে অনেক ঘুরে ঘুরে পয়সা কত কোটি টাকা খরচা হচ্ছে না। তাই খোঁজ পেয়েছি 2008 সালে, হ্যাঁ, সাদা আস্তরণ, বোধহয় জলীয় বরফ। 2012 সালে কিউরিওসিটি, খটখটে শুকনো নদী খাত, নুড়ি পাথর। একমাত্র তরল প্রবাহ, জল প্রবাহমান হলে নুড়ি পাথরের সৃষ্টি হয়। নিশ্চয়ই জল ছিল কোনোদিন। 2012 সালে যখন সারা পৃথিবী বিজ্ঞানী মহল বলতে পারছে না, বললে সবাই যদি আতঙ্কিত হয়ে যায়, তাহলে তো মানে জ্যোতিষীদের পাওয়ার। সবাই কি বললো, বলছে মরে যাবো না, গ্যারান্টি দিচ্ছি তুই আর তুমি একা বাঁচবে, সবাই শেষ, ভাঙতে হবে। এটা বলেনি কিসের? যাই হোক, জ্যোতিষীদের পাওয়ার, সেগুলো বলতে পারছে না। ভারতবর্ষ ঠিক করলো 2012 সালের 15ই আগস্ট যে পাঠাবে। তার আগে আজ থেকে 88 বছর আগে ইদানিং জ্যোতিষ্কলোকের দিকে মানুষ ক্যামেরা চালিয়েছে। সেই ক্যামেরা তোলা ছবিতেও কালো দাগ দেখা যায়, কিন্তু ওগুলো যে কৃত্রিম খাল। 1876 খ্রিস্টাব্দে জিওভানি স্কিপারেলি বলে একজন ইতালীয় বিজ্ঞানী লিখেছিলেন। না, সেরকম গল্প আমাদের এই সংবাদ জগৎ না, তিনি ইতালীয় ভাষায় লিখেছিলেন, আমি দূরবীনের মাধ্যমে দেখেছি অনেক কানালিজ পাওয়া যায়। কানালিজ মানে ইতালীয় ভাষায় খাত। পরের দিন এই সমস্ত পশ্চিমী সভ্যতার খবরের কাগজে রিপোর্টার লিখলো, জিওভানি স্কিপারেলি দূরবীন দিয়ে ক্যানেল দেখতে পেয়েছে, মানে খাল দেখতে পেয়েছে। মানে কেউ বলেছে নিশ্চয়ই, ব্যাস আগুন লেগে গেল। মঙ্গল গ্রহে প্রাণের সন্ধান পাওয়া গেছে। অরসন ওয়েলস লিখে দিলেন অ্যাটাক ফ্রম মার্স। রেডিওতে সেটা এমনিতে নাটক হলো, সারা পৃথিবীর লোক ভাবে সত্যি অ্যাটাক করেছে। কি অবস্থা! কিন্তু সেই ক্যামেরা তোলা ছবিতেও কালো দাগ দেখা যায়, কিন্তু ওগুলো যে কৃত্রিম খাল আর বুদ্ধিমান জীবের কীর্তি, সেটা নিতান্তই আন্দাজের কথা। অবশ্য এই গ্রহে প্রাণী থাকা অসম্ভব নয়, কারণ এখানে হাওয়া এবং জল দুটোই আছে। বলুন, কজন আপনার ক্লাসে এবার বলবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন মঙ্গল গ্রহ সম্পর্কে? বলবেন? এই নানা আছে, ওটা সিলেবাসে নেই তো, অথচ লিখে গেছে। আর আমরা জানি ভারত 23শে আগস্ট 2023 সালে ইতিহাস সৃষ্টি করেছে চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে সফলভাবে অবতরণ করে। শনি গ্রহ 80,000 কিলোমিটার চওড়া ওই বলয়টি, 1 থেকে 100 কিলোমিটার উচ্চতা। হ্যাঁ, অভূতপূর্ব। পৃথিবীকে প্রদক্ষিণ করতে সময় নেয় প্রায় 29, এই সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় 29.4 বছর। 246টা চাঁদ আছে। আর বিজ্ঞানীরা এখন মনে করছে 246টা চাঁদের দু একটা ভেঙে গিয়ে এই বলয় সৃষ্টি হয়েছে। প্লিজ আগামী 2-3 দিনের মধ্যে একবার বিশ্ব পরিচয়টা খুলে দেখবেন, হুবহু লেখা আছে। ছোট ছোট নুড়ি পাথর এবং বরফের টুকরো দিয়ে বলয়। আজকে শব্দ বলতে পারবো না সীমিত সময়ের মধ্যে, কোটেশন সেভাবে দিতে পারবো না। লিখে গেছে আজ থেকে 90 বা প্রায় 90 বছর আগে। এই হচ্ছে সেখানকার ছবি বলয়। 1901 খ্রিস্টাব্দ ইতালি দেশের জ্যোতির্বিজ্ঞানী জোসেফে পিয়াজে মঙ্গল এবং বৃহস্পতি গ্রহের কক্ষপথের মধ্যে আবিষ্কার করলেন 900 কিলোমিটার ব্যাসের একটি বস্তুকে, গোলাকার বর্তুলাকার বস্তুকে, যেটি সূর্যকে প্রদক্ষিণ করছে। নাম দিলেন সেরেস, CERES। লোকে বলল গ্রহ। কিন্তু তার 2-3 বছরের মধ্যে প্যালাস, ভেস্টা এবং জুনো, তিনটে আরো একই ধরনের 500 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হলো, যেটা মঙ্গল এবং বৃহস্পতির কক্ষপথের মধ্যে ঘুরছে। বোঝা গেল নতুন এক ধরনের বস্তু আমাদের সৌরজগতে আবিষ্কৃত হচ্ছে। আর সেই 1801 থেকে আজ অব্দি হাজারে হাজারে পাথরের টুকরো 101, 50, 10 কিলোমিটার আয়তনের আবিষ্কৃত হয়েছে, যারা সূর্যকে ঘিরে ঘুরছে। এদেরকে বলা হয় এখনকার ভাষায়, আমাদের বাংলা পরিভাষায় গ্রহাণু।
কোনো মানে নেই। গ্রহিকা বলে গেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, গ্রহ থেকে ভেঙে গিয়ে তৈরি হয়েছে জাত, এই পরিভাষাকে আমরা দেখি। তাই এই ছবিটা নাসা থেকে নেওয়া। এখানে প্রতিটি সবুজ বিন্দু এক একটা আবিষ্কৃত এবং নামাঙ্কৃত গ্রহাণু, গ্রহিকা। আর বলবেন না আপনার ছোট্ট ছেলে মেয়েটাকে সৌরজগৎ মানে সূর্য, 9টি গ্রহ, ভুলে যান। এরা প্রত্যেকে সূর্যকে দক্ষিণ করছে। তাদের মধ্যে লাল বিন্দুগুলোর নাম অ্যাপোলো গ্রহাণু। এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথকে ছেদ করে, তার মানে পৃথিবী তার নিজের খেয়ালে সূর্যের চারিদিকে ঘুরছে। এরা ঠিক সেই একই জায়গায় একই সময় এসে এত বড় সংঘর্ষ হবে, পৃথিবীর একটা ভাগ উড়ে বেরিয়ে যেতে পারে। যদি বলেন কি বলছেন, দুর্যোগ কবে হবে বিশ্বাস করবেন? যে কোনো এই যে বক্তৃতা দিচ্ছে আজকে, এত সুন্দর একটা প্রেক্ষাপটে ঠিক এই মুহূর্তে আমাদের সামনে হতে পারে, আজ থেকে 10 বছর পরে হতে পারে, 10 লক্ষ বছর পরে, কেউ জানে না। আমরা যে বেঁচে আছি, বিশ্বাস করুন বন্ধুরা, অ্যাক্সিডেন্ট। বেঁচে থাকাটাই অ্যাক্সিডেন্ট। সেই অনিত্য নিত্যর খেলা যদি আমাদের মনের মধ্যে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি না, অনেক হিংসা, দেশ, ক্রোধ, অভিমান, রাগ, উত্তাল হয়ে ওঠা অনেক স্থিত হবে। সেটাই পারি না বলে আজকে এই অবস্থা। যাই হোক, এই যে বললাম ধেয়ে আসছে পৃথিবীর দিকে, দেখো 1937 সালে প্রকাশিত মঙ্গল আর বৃহস্পতির কক্ষপথের মাঝখানে অনেকখানি ফাঁকা জায়গা দেখে পণ্ডিতেরা সন্দেহ করে খোঁজ করতে লেগে গেলেন। প্রথমে এটি ছোট্ট 4টি গ্রহ দেখা গেল, তারপরে দেখা গেল ওখানে বহু হাজার টুকরো গ্রহে ভিড়। যাকে যাকে তারা ঘুরছে সূর্যের চারিদিকে, ওদের নাম দেওয়া যাক গ্রহিকা, ইংরেজিতে বলে অ্যাস্টেরয়েড। বলা যায় না কি কারণে এরা জোট বেঁধে গ্রহ আকার ধারণ করতে পারে। কোন পঠন পাঠকের পাঠ্যপুস্তকে বলুন তো এইসব লেখাগুলো আছে? সৌরজগতের বাইরে বেরিয়ে যায়। আমার অলরেডি 8:10, 8:05 হয়েছে, কিন্তু আমি শুরু করেছি এই 6:15 মতো। আশা করি দয়া করে যদি কিছু সময় দেন। এগুলো সত্যিকারের ছবি আকাশ। বলবেন তা এবার ঠকাচ্ছেন আমাদের। আকাশের গায়ে তাকালে মেঘ না থাকলে দুটো আলোর বিন্দু, গ্রহ বা তারা, মধ্যিখানে কালো অন্ধকার। কোথা থেকে দেখতে পাচ্ছেন? কেন দেখতে পাই না জানেন? চোখের দোষ। মানুষের চোখের একটা জিনিস আছে যাকে ইংরেজিতে বলে পারসেপশন অফ ভিশন। 1-10 সেকেন্ডে যতটা পরিমাণ আলো আমাদের চোখের মনির মধ্যে দিয়ে রেটিনাতে পারে, অপটিক নার্ভ সঙ্গে সঙ্গে মাথার পেছনে নিয়ে গিয়ে ছবি আঁকতে শুরু করে। আমাদের চোখ একটা সিসিডি ক্যামেরার মতো আলোকে যোগ করতে পারে। আমাদের চোখ যদি আলোকে যোগ করতে পারতো না, যে কোনো কেউ আমরা আকাশের দিকে 10 ঘন্টা 20 ঘন্টা একখানা তাকিয়ে থাকলে দেখতে প্রতিটা বিন্দুতে একটা করে তারা, বিরাট বিরাট গ্যাসের সমাধান। ভাবলে অবাক লাগে। এইখানে বলি জ্যোতির পদার্থবিদ্যা কিন্তু সোজা কথা নয়। আপনার কাছ থেকে আপনার একটা পাসপোর্ট ফটো নিয়ে আমি বলতে পারবো আপনার তাপমাত্রা কত শরীরে, আপনার ওজন কত, আপনি কবে জন্মেছেন, আপনার শরীরের ভেতরে কি কি আছে, কি কি রসায়ন, আর কতদিন বাঁচতে পারেন বলতে পারি। কেউ বা বলতে পারি কারণ ছবি দেখে ভুলে যাবেন না। একটা তারার ছবি দেখে না এই সমস্ত উত্তর দিতে হয়। একটা তারা থেকে শুধু আলোর সংকেত ছাড়া কিছু আসে না। তাই জ্যোতির পদার্থবিদ্যা তীক্ষ্ণ 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 বুদ্ধি সম্পন্ন না হলে সফলভাবে করা যায় না। শুধুমাত্র আলোর সংকেত। এই যে আপনি বসে আছেন, এটা তবু আপনার আলো নাই, এই লাইট আপনার উপর পড়ে প্রতিফলিত হচ্ছে। আপনার শরীর থেকে যদি আলো বিচ্ছুরণ হয় না, যেটা হয়, এক্স-রে হয়, অল্প পরিমাণে রেডিও হয়, সেটাকে আমি ধরে আপনার সম্বন্ধে আমি সব উত্তর দিয়ে দেবো। কত তাপ, কত ওজন, মানে ভর কত, কতদিন আগে হয়েছিল, আচ্ছা কতদিন পরে চলে যেতে পারে, সব বলে দেবে। মগজাস্ত্র দরকার। সেই ক্ষেত্রে শুধুমাত্র যে সাদা আলোয় আমাকে যদি দেখেন, তরঙ্গ দৈর্ঘ্যের সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য, মানে তড়িৎচুম্বকীয় যে তরঙ্গ, তার সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য জানতে হবে। গামা রে, এক্স-রে, আল্ট্রাভায়োলেট, ইনফ্রারেড, মাইক্রোওয়েভ, রেডিও, তা হচ্ছে এখন। এবং ভেবে দেখুন, এই যে আলোটা বেরোচ্ছে তার আগে একটা প্রিজম জানেন তো, যে পিরামিডের মতো কাছে রেখে দিলে আলোগুলো ভেঙে যায় তার তরঙ্গ দৈর্ঘ্যে, আর সেই বিভিন্ন, আর সেই থেকে আমরা বুঝতে পারি তারাটি সম্পর্কে সমস্ত ইতিহাস। এগুলো হচ্ছে তারাদের বিভিন্ন, ইংরেজিতে যাকে আমরা বলি স্পেকট্রা, বাংলায় কি বলেন আপনারা? বর্ণালী। আচ্ছা, রবীন্দ্রনাথ বলে গেছেন বর্ণালীর থেকে বোধহয় বর্ণলিপি কথাটা, ওই রঙের মধ্যে থেকে ফুটে উঠছে তার সম্পর্কে আলোচনা, বর্ণলিপি।
নিয়ে আমার কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া জিনিসকে আমরা প্রাণ গুণে এখনো টিকিয়ে রেখেছি, কেন আমি জানি না, আমি নিজের উত্তর নেই। তাই কে বলেছিলেন? সেই মহান মনীষী মেঘনাথ সাহা। দেখুন, বৃহৎ বিশ্ব নিজেকে নিতান্ত ছোট করে একটুখানি আবার জানান দিলে তা না হলে জানাই হতো না, কেননা বড় দেখার চোখ আমাদের নয়, ইন্দ্রিয় বোধে জিনিসটাকে ইশারা পাওয়া গেল। কিন্তু মানুষের বুদ্ধির তো তার বোধের ছেলে আরো অনেক বেশি। সেই প্রকাণ্ড জগতের প্রকাণ্ড মাপের খবর জানতে বেরলো অনুভূতি ছেলে ঘুরানো পুজো দিলে বাতিল করে। আলো জিনিসটাতে কেবল যে নক্ষত্রের অস্তিত্বের খবর দেয় তা নয়, ওদের মধ্যে কোন কোন পদার্থ মিলিয়ে আছে মানুষ সে খবর আলোর বুক চিরে আদায় করে নিয়েছে। এই বর্ণালোক চিহ্নপাতের নাম দেওয়া যাক বর্ণলিপি। একান্ত অন্ধকার বলে কিছু নেই, অভূতপূর্ব। দিস ইজ দ্য আলটিমেট, সরি বলতে বলে দিলাম, সায়েন্টিফিক আন্ডারস্ট্যান্ডিং। যেখানে কোয়ান্টাম ফ্লাকচুয়েশনের কথা শুনছে, পৃথিবীতে শূন্য বলে কিছু নেই, শক্তির একটা যেন ক্ষেত্র, ফিল্ড রয়েছে, যেখানে আমরা ব্যাকরণ বলি। একান্ত অন্ধকার বলে কিছু নেই, যাদের আমরা দেখতে পাইনি তাদেরও আলো আছে। নক্ষত্র লোকের বাহিরের নিবিড় কালো আকাশেও অনবরত নানাবিধ কিরণ বিকীর্ণ হচ্ছে। এই সকল অদৃশ্য দূতকেও দৃশ্যপটে তুলে তাদের কাছ থেকে গোপন অস্তিত্বের খবর আদায় করতে পারছি এই বর্ণলিপিযুক্ত দূরবীন ফটোগ্রাফের সাহায্যে। বিএসসি এমএসসি যা পড়ানো হয় সহজ সরল ভাষায়, সূত্র নেই, সমীকরণ নেই, বড় বড় তত্ত্ব নেই, একটা লাইনে বুঝিয়ে গেছে। এরপরে আগ্রহ করলে পড়ুন, আসুন না আমরা একটা প্রতিজ্ঞা করি, চেষ্টা করি আমাদের মতো শিক্ষক যে যেরকম ভাবে এই আগ্রহটাকে ছোটদের মধ্যে, এই যারা বসে আছে এদের মধ্যে তুলে ধরতে। যে শুধু জয়েন্ট এন্ট্রান্স সব নয় জীবনের, শুধু সেক্টর 5-এ চাকরিটা সব নয়, শুধু বিদেশ গিয়ে সুন্দর ছবি তুলে ফেসবুকে দেওয়াটাই জীবনের সত্যি পক্ষ নয়। জীবনটাকে বুঝে সেই যে আনন্দ, সেই সাফল্য কেউ কোনোদিন দিতে পারবে না যতটা না দিতে পারবে এই অনুভূতি, এই চেতনা। আমি ভুল বললে আমাকে আঙুল তুলে বলুন আপনি ভুল বলছেন। আমি আবেগতাড়িত হলে বলুন যে আবেগের কথা। আমার মনে হয় না কোনো একটা কেউ বলবে। কারণের ভর বিভিন্ন বিভিন্ন, সূর্যের 0.8 থেকে 150 গুণ হতে পারে। সূর্যের ভর 2-30টা শূন্য। পৃষ্ঠদেশের তাপমাত্রার ভেতরে কিন্তু 1.5 কোটি, কেন 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড ওই পারমাণবিক বিক্রিয়া হচ্ছে, বাইরে 50,000 থেকে 1800 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই পৃষ্ঠদেশের তাপমানের উপর নির্ভর করে তারাদের শ্রেণীবিন্যাস করে গেছে আজ থেকে 110 বছর আগে এক মহান মহিষী নারী, হার্ভার্ড স্মিথসোনিয়ান অ্যাস্ট্রোফিজিক্যাল অবজারভেটরিতে, তার নাম মেরি ক্যানি। আজও দ্বিতীয় ভাঙতে পারেনি তার সামনে। চলে আসি সময় কম তারাদের জন্ম মৃত্যুতে। তারাদের জন্ম হয় আন্তর্নক্ষত্র মেয়ে, আমরা দেখতে পাই না, চোখে আমাদের সেই ক্ষমতা নেই। সত্যিকারের ছবি দেখাচ্ছে পেছনে, দেখবে অভূতপূর্ব। এই একটা মেঘ থেকে 1000 সৌরজগৎ সৃষ্টি হবে, আমাদের আকাশের মেঘের সঙ্গে মিলিয়ে ফেলবেন না। এই হচ্ছে মহাবিশ্ব, দেখবেন। অথচ এখানে 25 লক্ষ পিক্সেল আছে এই ছবিটাতে। কোনো বিশ্বভারতীর ছাত্রছাত্রী আজ থেকে 2 বছর পর এমএসসি পাশ করে বেরিয়ে একটু গবেষণা করে আপনাদের এখানে দাঁড়িয়ে বলবে এই যে সবুজ নীল, অক্সিজেন 5, অক্সিজেন 6, এই নীল হচ্ছে হাইড্রোজেন, নিউট্রাল, এই হলুদটা সালফার, এই কালোটা লোহা, এই সবুজটা জিঙ্ক বা মলিবডেনাম, আর এই সাদাটা টাইটেনিয়াম। নবজাস্ত্র বিশ্বকে জানার এক অভূতপূর্ব উপায়। জন্মিলে মরিতে হবে, তারাও মারা যায়, কারণ আমারও লেকচারকে মরিতে হবে কিছুক্ষণের মধ্যে, সেই জন্য তাড়াতাড়ি শেষ করছি। তারা মারা যায় বিভিন্ন ভাবে, তাদের প্রারম্ভিক ভরের ওপর। ছট করে বলি সূর্য বা তার 8 গুণ বেশি ভরের তারা কিভাবে মারা যায়? সূর্যকে বেঁচে আছে কেন? শক্তি যোগাচ্ছে ভেতর থেকে। কি করে? পারমাণবিক চুল্লি। কি হচ্ছে? হাইড্রোজেন থেকে হিলিয়াম। কত হাইড্রোজেন কেন্দ্রতে আছে হিসাব করে দেখা যাবে। আরো 500 কোটি বছর হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হবে। 500 কোটি বছর পর সমস্ত হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হলে পারমাণবিক বিক্রিয়া থেমে যাবে, শক্তি উৎপাদন থেমে যাবে, বাইরের দিকে চাপ থেমে যাবে, অভিকর্ষজ ভারাবর্তনের চাপে সংকুচিত হবে। যত সংকুচিত হবে বাইরের কলসে হাইড্রোজেন পড়ে আছে, সংকোচনের ফলে তাপমাত্রা 1.5 কোটি ডিগ্রি সেন্টিগ্রেড উঠবে, যেটা এতক্ষণে ছিল কেন্দ্রে। সেই কেন্দ্রে যে ঘটনাটা ঘটছিল সেটা কলসে হবে এখন।
4টে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত, প্রভূত পরিমাণে শক্তি গ্যাস উত্তপ্তভাবে প্রসারিত হয়। তার মানে 500 কোটি বছর পর দেখবে সূর্য ছোট হচ্ছে থমকে গিয়ে বড় হতে থাকে। কত বড় হবে হিসাব করে দেখানো যায়, আজ থেকে 500 কোটি বছরের পর সূর্য বড় হতে হতে পৃথিবীর কক্ষপথকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, মানে তার কয়েক কোটি বছর আগে বুধ শুক্র পৃথিবী আমাদের অস্তিত্ব থাকবে না, আমরা সূর্যের মধ্যে ঢুকে যাবো। অত চিন্তিত হবে না, মানে কেউ আমাকে ভাবে 500 কোটি বছর বেঁচে থাকতে যাচ্ছে, কি হতে চলেছে তো। কিন্তু মনে রাখবেন, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি 500 কোটি বছরের প্রিমিয়াম করে, ওই একটাই। যাই হোক, বাইরেটা যখন বড় হচ্ছে তাকে বলা হয় লাল দৈত্য। বাইরেটা যখন বড় হচ্ছে, ভেতরের কেন্দ্রীয় অঞ্চলটা যেটা হিলিয়াম, সেটা কিন্তু ওই গুরুত্বাকর্ষণ পরাবর্তন যাই বলুন সংকুচিত হচ্ছে। হতে হতে তার 1.5 থেকে 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছবে। এই 10 কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে 3টে হিলিয়াম পরমাণু কেন্দ্র জুড়ে গিয়ে সৃষ্টি করে কার্বন পরমাণু কেন্দ্র। প্রভূত পরিমাণে শক্তি বিন্যাসের চেষ্টা করে থমকে যায়, কিন্তু শীঘ্রই সমস্ত হিলিয়াম কার্বনে রূপান্তরিত হলে, যেহেতু তারটি প্রারম্ভিক বয়স উন্নত 1 থেকে 8 গুণ সূর্যের, এতটা নয় যে আরো বেশি চাপ সৃষ্টি করে তাপমাত্রা 1000, 10,000, 1 লক্ষ কোটি ডিগ্রি সেন্টিগ্রেডে তুলতে পারে। ভেতরে উত্তপ্ত কার্বনের গোলা আকাশের গায়ে উজ্জ্বল একটা বিন্দু, বলবো শ্বেত বামন, হোয়াইট ডোয়ার্ফ। ততক্ষণে বাইরেটা এত বড় ছড়িয়ে পড়েছে, একটা মেঘের মতো সৃষ্টি করে, তাকে ইংরেজিতে বলে প্ল্যানেটারি নেবুলা। নেবুলা মানে মেঘ, প্ল্যানেটারি মানে যেন তৈরি হচ্ছিল যখন আমাদের গ্রহরা যে মেঘ থেকে তৈরি হচ্ছে সেটাই। তারপরে কোটি কোটি বছর ধরে ভেতরে সেই শ্বেত বামন বাস্তবিত হয়, হারিয়ে যায় আমাদের সূর্য। সত্যিকারের ছবি দেখাচ্ছি প্ল্যানেটারি নেবুলা। গত 30 বছর এগুলো আমার গবেষণার কাজ, আমি খুব ক্ষুদ্র গবেষণা করি, একেবারে মেনশন মানে বলার মতো কিছু নয়। কিন্তু আমরা দেখিয়েছিলাম 1994 সালে, আমি তখন ম্যানচেস্টারে পড়াতাম, যে যখন বড় হচ্ছে না আস্তে আস্তে হয়, ধাক্কা নেয়। এই এক একটা ধাক্কার ফলে অণু মলিকিউল তৈরি হয়, কেউ বিশ্বাস করে। মানে আমাদের ভাগ্যের ব্যাপার, 1996 সালে একটি উপগ্রহ হল্যান্ড পাঠায়, আমাদের কম্পিউটারে তৈরি 72টা অণুর মধ্যে 68টা আবিষ্কৃত হয়। খুব আনন্দের দিন ছিল সেই দিনগুলো। এবং তার থেকে হোয়াইট ডোয়ার্ফ নিয়ে কি বলে গেছে মনে রাখবে, 1936 সালে সুব্রমণিয়ান চন্দ্রশেখর প্রথম হোয়াইট ডোয়ার্ফের তত্ত্ব দিয়েছিলেন, যার জন্য তার 30 বছর পর তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আবার অপর কিনারে আছে সাদা রঙের বৃত্তি তারা, শ্বেত রঙ। তাদের ঘনত্বের কাছে লোহা প্ল্যাটিনাম কিছুতেই ঘেঁষতে পারে না, অথচ এরা জমাট কঠিন নয়, এরা গ্যাস দেখি সূর্যেরই গোত্র সগোত্র। পরমাণু সে আয়তন পর্বত অনুসারে নক্ষত্রের আয়তন হয়ে যায় ছোট। সূর্যের ঘনত্বের জলের 1.5 গুণের কিছু কম। আশ্চর্য, সূর্যের ঘনত্ব কত জানেন? জলের 1.4, মানে দেখুন 1.5 গুণের কিছু কম। সিরিয়াসের সঙ্গীটির ঘনত্ব গড়ে জলে 50,000-এর বেশি, গুণের বেশি। 37-এ পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে। আর 36-এ এটা নিয়ে তত্ত্ব দিয়েছেন সুব্রমণিয়ান চন্দ্রশেখর। এবার বলুন, আপনি বৈজ্ঞানিক মনস্ক, এই ব্যক্তি ছিলেন বৈজ্ঞানিক মনস্ক। তাকে বিজ্ঞানী হিসাবে, বিজ্ঞান মনস্ক হিসেবে একজনও আমরা পরিচয় দিই কারোর কাছে। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ ছাড়া আজকে 4র্থ দিন, 22শে শ্রাবণের সপ্তাহ, রবীন্দ্র সপ্তাহে গান বিভিন্ন জায়গায়, ল্যাম্পোস্ট থেকেও গান হচ্ছে, হচ্ছে। আমি গানকে ছোট করছি, আমি বলছিলাম আমার সঙ্গে দেখা করতেছিলেন একজন, মানে এই অধমেরও রবীন্দ্রসঙ্গীত ভালো লাগে, মানে আমার সঙ্গীত প্রভাকর ডিগ্রি আছে এলাহাবাদ থেকে রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আমি বুঝি আমাদের এই একটু ছেদো মানসিকতায় আমরা যে কোনো জিনিসকে সত্যিকারের গভীরে না গিয়ে তাকে নিয়ে মাতামাতি করি, তাকে রোল মডেল করে ফেলি, তাকে বলি এই তো আদর্শ, এই তো আমাদের গর্ব। কিন্তু কেন গর্ব? সত্যি তো কেন গর্ব জানি না। সময় এসেছে ভারতবর্ষ একটা ইংরেজি বলে কাস্প, এই কাস্পের দিক যাচ্ছে। আপনাদের চেষ্টা করতে হবে আমাদের তরুণ প্রজন্ম, ভারতবর্ষের 60% তরুণ 30 বছরের কম বয়স, এদেরকে একটু ইকুইপ দেন, অস্ত্র দিয়ে তৈরি করুন পৃথিবী জয় করার জন্য। তার জন্য মনোজগৎকে আগে জয় করতে হবে, তার জন্য দরকার এই চেতনা। আমরা কি, আমরা কোথায়? ক্ষুদ্র অতি ক্ষুদ্র, কিন্তু 25 থেকে 30 সেন্টিমিটার। কজন আমরা ছাত্রদের বলি, জানো তোমার
ব্রেন মস্তিষ্কের ক্ষমতা কত জানো বলি, কোন মাস্টারমশাই বলে এই সময় নেই, ইউনিট টেস্ট আছে, অমুক আছে, বলবো কখন? অথচ সেইটাই তো শিক্ষার মূল উপাদান। প্লেটো বলে গেছে, আমি কাউকে পড়াই না, আমি চেষ্টা করি তারা যাতে চিন্তা করতে শুরু করে, সেইটুকুনি বলি। এবং প্লেটো 2000 বছর ধরে একজন আদর্শ শিক্ষক হিসেবে এখনো পরিগণিত। কজন করতে পারে? যাই হোক, নতুন একটা বিষয় শুরু হয়েছিল, জ্যোতির রসায়ন শাস্ত্র। এই সমস্ত অণু পাওয়া গেছিল এবং সবইগুলো জৈব অণু। তার মানে কেউ যদি বলে পৃথিবীতে প্রাণ আছে, আমরা সর্বশ্রেষ্ঠ জিনিস, আর কোথাও নেই, তার মতো বোকা মানুষ হয় না। প্রাণ ছড়িয়ে আছে মহাবিশ্বের চারিদিকে, আমরা তার খোঁজ পাই। প্রাণ সর্বজনীন। পরে তারাদের মৃত্যু, একটু বড় ভর, হাইড্রোজেন, হিলিয়াম, হিলিয়াম থেকে কার্বন, ভর বেশি, চাপ বেশি, উত্তাপ বেশি, কার্বন থেকে অক্সিজেন, নিয়ন, সিলিকন, সালফার, ওই লোহা থেকে আটকে যায়, লোহাকে আর কিছুতেই চাপাচাপি করে কিছু করা যায় না, সীমিত হয়ে যায় ভেতরটা। সমস্ত স্তর এই পেঁয়াজের খোসার মতো ধাবিত হয় কেন্দ্রের দিকে, সেই লোহার গোলকে ধাক্কা খেয়ে ছিটকে তারাটা ফেটে যায়, সুপারনোভা বিস্ফোরণ। আর এই ফেটে যাওয়ার মুহূর্তে লোহা থেকে শুরু করে প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে যে যে মৌল পাওয়া যায় পৃথিবীতে সারা বিশ্বে তৈরি হয়ে যায়। আর সেই থেকে একটা বিরাট জিনিস হয়। আমার শরীরের রক্তের রং লাল কেন? লোহা আছে বলতো। মনের চোখটাকে বন্ধ করুন, প্রশ্ন করুন একটা লোহার পরমাণু, অ্যাটম আমার রক্তের ধমনির মধ্যে দিকে হাঁটে যাচ্ছে, পায়ে যাচ্ছে, হাঁটে যাচ্ছে, মাথায় যাচ্ছে, মিনিটে 72 বার টেকনিক্যালি ঘুরে আসছে। ঢুকলো কি করে শরীরের মধ্যে? খাবারের মাধ্যমে। খাবার এর থেকে, আমি যদি গাছ খেয়ে থাকি উদ্ভিদ থেকে, আমি যদি কোনো ছাগল খেয়ে থাকি, ছাগলটা গাছ খেয়েছি, সেখান থেকে গাছে কোথা থেকে? মাটি থেকে। মাটি থেকে কোথা থেকে? খনি থেকে উঠে এসছে খাবার, খনি থেকে কোথা থেকে। কেননা বিজ্ঞানীরা বিশ্বাস করেন আজ থেকে 1377 কোটি বছর আগে আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল একটা বিন্দু সম জায়গা থেকে, প্রসারিত হয়েছিল মহাবিস্ফোট বা তত্ত্ব, বিগ ব্যাং। তখন 25% হিলিয়াম আর 75% হাইড্রোজেন ছাড়া কিছু ছিল না। আজকে জেনে যান আমার প্রিয় বন্ধুরা, প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের শরীরের প্রতিটি রক্তের কণিকা অ্যাটম, ক্যালসিয়াম, দাঁত, হাড়, সোডিয়াম, পটাশিয়াম, যা যা তৈরি না, প্রত্যেকটি পরমাণু বাই পরমাণু সৃষ্টি হয়েছে কয়েক কোটি কোটি বছর আগে একমাত্র কোনো তারার অভ্যন্তরে ফেটে গিয়ে সৃষ্টি হয়েছে আমরা। তাই সব থেকে ব্রহ্মাণ্ড চেতনার সব থেকে বড় নিদর্শন কি জানেন? আমি আপনি ঝগড়াঝাটি না করে আমাদের বলা উচিত এই সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমরা সবাই তারাদের সন্তান। আমাদের শরীর তারাদের জীবাশ্ম দিয়ে তৈরি। আমার কথা বিশ্বাস না হলে গুগল দিয়ে দেখুন। ভুলে যাই, তুমি আমাকে এরকম বললে, তাও দেখাচ্ছি। ভুলে যাই তুমিও যে আমিও তাই। আমার কত পয়সা জানো? তোমার তো এত ভয়ই পয়সা, কেন বলি ভুলে যাই। আমি কত বিদ্যান জানো? তোমার মধ্যে কিচ্ছু নেই, ভুলে যাই। দ্বন্দ্ব আসে নিজের অজ্ঞানতা থেকে। জ্ঞান লাভ করে দ্বন্দ্ব আসে না, সেখানে দ্বন্দ্ব আসে জ্ঞানের দ্বন্দ্ব। তুমি কি বলছো এটা বোধহয় ঠিক না, সেখানে মারামারির দ্বন্দ্ব, হিংসার দ্বন্দ্ব আসে না। আর আমাদের সমাজে বলার দরকার নেই, আনন্দবাজার আজকাল বর্তমান করলে ফার্স্ট থেকে দেখতে পাবে কি হচ্ছে। কি শিক্ষা আমরা পাচ্ছি, আমরা দিতে পারছি, কি এত বড়াই করছি বাঙালি। রবীন্দ্রনাথ ঠাকুর যদি আজ থেকে 100 বছর আগে সৃষ্টি করে যেতে পারেন, চিন্তা ভাবনার সেই সুতোকে বুনতে পারেন, তারই তৈরি এই জায়গাতে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি কজন আমরা তার সত্যিকারের রবীন্দ্রিক আদর্শে, তার প্রদর্শিত পথে শিক্ষা প্রদান করছে। অন্য জায়গায় তো ছেড়ে ওদের রবীন্দ্রনাথ মানে ওই যে বললাম 25শে বৈশাখ মালা দেওয়া, একটা খাবারের প্যাকেট, রজনীগন্ধার মালা, হারমোনিয়াম, ব্যাস চলে যাচ্ছে। এখানে অন্য লেভেলে হয়। সত্যি রবীন্দ্রনাথকে নিয়েই চিন্তার মননে তুমি কি করছে, চিন্তা করতে হয়, আমার এইটুকুনি মনে হয়। তাই দেখুন
তারা থেকে শুরু হয়ে শেষ হলো তারা, এই গ্যাস থেকে শুরু হয়ে শেষ হলো গ্যাস, মধ্যখানে তারা জন্ম নিল। তাহলে গ্যাস থেকে গ্যাস, কিন্তু একটা খিচুড়ি রান্না হচ্ছে, গ্যাস কেমিস্ট্রি রসায়ন বদলাচ্ছে, তার থেকে একটা প্রশ্ন উঠে গেল, জীবন কি? এটা 40 বছর আগে। জীবন কি? পৃথিবীতে প্রাণ এলো কি করে? এখন 90% বিজ্ঞানী কি বিশ্বাস করে জানেন? পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়নি। প্রাণের বীজ, প্রাণ নয়, প্রাণের বীজ মহাশূন্য থেকে এসেছিল। পৃথিবীতে প্রাণের বীজ প্রিবায়োটিক মেটেরিয়াল মহাশূন্য থেকে এসেছিল। নতুন একটা বিষয়, তাকে বলা হচ্ছে অ্যাস্ট্রোবায়োলজি। আমরা কোথায় থাকি? যদি মনে করি আমরা একটা দ্বীপে বাস করি, মহাশূন্যটা জল আর আমরা একটা দ্বীপ, সেই দ্বীপের নাম হচ্ছে আকাশগঙ্গা, মিল্কি ওয়ে। প্রায় 20,000 কোটি তারা দিয়ে তৈরি। আমরা মধ্যিখানে নই, কেন্দ্র থেকে 28,000 আলোকবর্ষ দূরে সূর্য আর তার পরিবার, এবং সে কিন্তু চুপচাপ বসে নেই। আমাদের আকাশগঙ্গার কেন্দ্রকে প্রদক্ষিণ করছে প্রতি সেকেন্ডে 220 কিলোমিটার বেগে। আর আপনি ভাবছেন আপনি চুপচাপ বসে আছেন, নড়ছেন না। একেই তো পৃথিবী ঘুরছে 29.5, আবার সূর্য পৃথিবী সব নিয়ে 220 কিলোমিটার প্রতি সেকেন্ডে ঘুরে বেড়াচ্ছে। ভাবলে অবাক লাগে যে আমরা কোথায় আছি। তাই আমাদের আপন নক্ষত্র লোকটি না, রবীন্দ্রনাথ ঠাকুর প্রকাণ্ড একটা চ্যাপ্টা ঘুরপাক খাওয়া জগৎ, বহু শতকোটি নক্ষত্রে পূর্ণ। তাদের মধ্যে আকাশে আছে এত সূক্ষ্ম গ্যাস, কোথাও অত্যন্ত বিরল, কোথাও বা অপেক্ষাকৃত ঘন, কোথাও বা উজ্জ্বল, কোথাও অস্বচ্ছ। সূর্য আছে এই নক্ষত্রকে কেন্দ্র থেকে দূর প্রান্তে একটা নক্ষত্র মেঘের মধ্যে। কি বললাম আর কি শুনছেন? তো রবীন্দ্রনাথকে নিয়ে আমরা জ্যোতির্বিজ্ঞান, তার বিজ্ঞান সাধনা চেতনাকে নিয়ে কোনো কথা বলবো না। যা বললাম সেটা লেখা আছে। আর এই ছবিটা আর বেশি নেই, এই ছবিটা আমাদের মহাবিশ্বের শেষতম ছবি। এখানে প্রতিটি রঙিন বিন্দু একটা তারা নয়, প্রতিটি রঙিন বিন্দু 10 থেকে 20,000 কোটি তারার সমষ্টি, এক একটা গ্যালাক্সি। এবার বলুন, মানুষের মন, মানুষের চিন্তন, মানুষের বুদ্ধি, মানুষের ধীশক্তি কোন পর্যায়ে বুঝতে পারছেন? প্রতিটা 20,000 কোটি তারা, তার মধ্যে সূর্য একটা তারা, তার মধ্যে তৃতীয় গ্রহ পৃথিবী, সেই পৃথিবীতে আমি একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অস্তিত্ব। অথচ দেখছি, বলছি, জানার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের মস্তিষ্কের ক্ষমতা। তাকে আমরা কতটা ব্যবহার করি ভাবলে অবাক লাগে। আর 1377 কোটি বছর আগে একটা বিন্দু থেকে সৃষ্টি হয়েছিল আমাদের মহাবিশ্বে, এই বিশ্বাসটা অনেকেই করে। সুতরাং আমাদের জ্ঞান, চিন্তা, আমাদের বুদ্ধি, আমাদের অনুভূতি যেন একটা সীমা। শেষবারের মতো রবীন্দ্র ঠাকুরের কথা একটু বলি। এইসব নক্ষত্র জগতের সমষ্টি নিয়ে যে বিশ্বকে আমরা জানি, কোনো কোনো পণ্ডিত ঠিক করেছেন সে ক্রমশই ফুলে উঠছে। সুতরাং যতই ফুলছে ততই নক্ষত্রপুঞ্জের পরস্পরের দূরত্ব যাচ্ছে বেড়ে। শুধু এই নয়, একদল বিজ্ঞানীদের মতে এই বস্তুপুঞ্জ সংগঠিত বিশ্বের সঙ্গে সঙ্গে গোলকরূপী আকাশটিও বিস্ফারিত হচ্ছে, এক্সপ্যানশন অফ স্পেস এন্ড টাইম। বিশ্বজগতের ভেবে ওঠা সেই আকাশমণ্ডলীর বিস্ফোরণের মাপ, কিন্তু মতের স্থিরতা হয়নি, কথা মনে রাখা উচিত। কেন বলুন তো? এই বিগ ব্যাং হাইপোথিসিস প্রথম কবে বলা হয়েছিল জানেন? 1948 সালে, 1937 সালে লেখা। আকাশটাও বুদবুদ কিনা এই প্রসঙ্গে আমাদের শাস্ত্রের মত এই যে সৃষ্টি চলেছে প্রলয়ের দিকে, সেই প্রলয়ের থেকে আবার নতুন সৃষ্টি উদ্ভাসিত হচ্ছে ঘুম আর জাগার পালার মতো। অনাদিকাল থেকে সৃষ্টি ও প্রলয়ের পর্যায়ে দিন ও রাত্রির মতো বারে বারে ফিরে আসে, তার আদিও নেই, অন্তও নেই। এই গল্পটাই মনে আনা সহজ। অসীমের মধ্যে কোথা থেকে আরম্ভ হলো? অসীমের মধ্যে একান্ত আদি ও একান্ত অনন্তের অবিশ্বাস্য তর্ক ছুটে যায় যদি মেনে নিই আমাদের শাস্ত্রে যা বলে, অর্থাৎ কল্পে কল্পান্তরে সৃষ্টি হচ্ছে আর বিলীন হচ্ছে, ঘুম আর ঘুম ভাঙার মতো। মানুষ তাদের জানছে এবং নিজের আসল জীবিকার প্রয়োজন অতিক্রম করে
প্রয়োজন অতিক্রম করে তাদের জানতে চাইছে ক্ষুদ্রাদপি ক্ষুদ্র ফলভঙ্গুর তার দেহ, তাই বিশ্ব ইতিহাসের কণামাত্র সময়টুকুতে সে বর্তমান, বিরাট বিশ্ব সংস্কৃতি অনুমাত্র স্থানে তার অবস্থান, অথচ অসীমের কাছ ঘেঁষা বিশ্ব ব্রহ্মাণ্ডের দুষ্পরিমেয় বৃহৎ ও দূরদিগম্ব সূক্ষ্মের হিসাব সে রাখছে। এর চেয়ে আশ্চর্য মহিমা বিশ্বের কিছু নেই। কিংবা বিপুল সৃষ্টিতে নিরবধি কালে আর কোনো লোকে আর কোনো চিত্তকে অধিকার করে তার আর কোনো ভাবে প্রকাশ পাচ্ছে কিনা, কিন্তু কথা মানুষ প্রমাণ করেছে। ভূমা বাইরের আওতানে নয়, পরিমাণে নয়, আন্তরিক